আজকে আমরা শুরু করব সেদিনের পর থেকে, যেখান থেকে শুরু হওয়ার কথা সেখানে আমরা শুরু করব। সকলকে ধন্যবাদ ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। আমরা এখন স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। দেখা যায়? হ্যালো, জি স্যার। দেখা যায়। আচ্ছা, ওকে। আজকে গুণগত রসায়ন লেকচার নাম্বার 11। আমার পাশে যে ছবিটা আছে সেই অবশ্যই ওটা হচ্ছে ডেড সি, এটা জর্ডানে। আমি 2011 সালে গেছিলাম। যাই হোক, আমরা এখন যাব হলো যে শিখন ফল আজকে যেগুলো শিখবো সেটা হচ্ছে এখানে ইলেকট্রন বিন্যাসের নিয়ম। ইলেকট্রন বিন্যাস আসলে কিভাবে করতে হয়, কিছু নিয়ম আছে। এবং নিয়ম না হলে তো আসলে ইলেকট্রন বিন্যাস হবে না। এবং নিয়ম আছে, নিয়মের ব্যতিক্রম আছে। সবচেয়ে বড় সমস্যা হলো নিয়মের ব্যতিক্রম আছে। আমাদের সবচেয়ে বেশি ভোগাবে হচ্ছে ব্যতিক্রম নিয়ে। তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম। আমরা আগে নিয়ম শিখবো, নিয়মের যেখানে ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমগুলা আমরা দেখবো আজকে। যাই হোক, গত ক্লাসে আমরা একটু দেখতে চাই যে আসলে আমরা কি পড়ছিলাম, আবহাওয়া নীতি পড়ছিলাম। বলছেন কোন অরবিটাল ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে ইলেকট্রন সর্বপ্রথম নিম্ন শক্তি স্তর অরবিটাল পূর্ণ করবে, সেটা পূর্ণ হয়ে গেলে তারপরে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। সেখানে বলা ছিল যে দুটি অরবিটালের মধ্যে কোনটি শক্তি বেশি বা কোনটি শক্তি কম তা আবার নির্ভর করবে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের যোগফলের সমান। দুটো যোগফল করে যেটা বেশি আসবে সেটাই হবে তোমার শক্তি বেশি। শক্তি যেখানে বেশি সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে, আর শক্তি যেখানে কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। যেমন আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে এইটার মধ্যে কোনটা শক্তি বেশি, আমরা যোগ করেছিলাম দুইটা, একটা n একটা 2 যোগ করে 5 হয়েছিল, আর এটা যোগ করে হয়েছিল 5, আর এটা যোগ করে হয়েছিল 4। তো শক্তি কম হলো 4। তাহলে 4s এর শক্তি চেয়ে 3d শক্তি বেশি। তাহলে ইলেকট্রন আগে 4s এ যাবে, তারপরে 3d তে যাবে। এই ধরনের নিয়ম কারণ আমরা অলরেডি পড়েছি। তারপর এটাও আমরা দেখাইছিলাম যে ইলেকট্রন কিভাবে একটার পর একটা যাবে, কিভাবে একটা ইলেকট্রন একটার পরে আসবে, সেগুলো আমরা দেখাইছিলাম। তো সেইগুলো দেখানোর শেষে আমরা এখন যাব যে একটা অরবিটাল এনার্জির দিকে তাকাইছি আমরা, যে একটা এনার্জি অরবিটাল কিভাবে কোনটার পরে কোনটা হবে এবং কে কোন নিচে থাকবে, কে উপরে থাকবে, কার অবস্থান কোথায়, সেটাও আমরা এখানে দেখাছিলাম। বললাম 1 এর সবচেয়ে শেষে, 1 2 এর সবচেয়ে পরে, এবং এভাবে আমাদের সব। তারপরে দেখা গেল পলিবর্জন নীতি বলছিল যে 4টি কোয়ান্টাম সংখ্যা ভিত্তিক নীতি প্রদান করে। সেখানে দেখানো হয়েছিল যে এই যে n এর মানে এটাও দেখো সেম, এটাও সেম, এটাও সেম, কিন্তু এটা একটা প্লাস, এটা মাইনাস। তার মানে 4টি কোয়ান্টাম সংখ্যার মান একটি ইলেকট্রনের জন্য সমান হতে পারে না। সেটা হচ্ছে নীতি। তারপর আমরা হুন্ডি নীতি দেখাইছিলাম, এবং হুন্ডি নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস আমরা দেখাইছিলাম যে ইলেকট্রন এইভাবে বিন্যস্ত হয়। এটা আমরা পরের প্রথম ক্লাসেও ছিল। যাই হোক, সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখাইছিলাম, সোডিয়াম এনার্জিও দেখাইছিলাম, সেগুলো আমরা এখানে নিয়ে আসছি। এখন ইলেকট্রন বিন্যাসের নিয়ম আমরা এখন শুরু করতে যাচ্ছি। আজকের বিষয়বস্তুর উপর যে ক্লাস হবে সেটা হবে, ধরি একটি মৌলের কথা চিন্তা করি, সেটা হচ্ছে এক্স। তার পারমাণবিক সংখ্যা 12, অর্থাৎ মৌলটিতে পরমাণুতে 12টি প্রোটন আছে, আবার প্রতিটি প্রোটনের চার্জ 1, ফলে প্রতিটি 12 চার্জ বিশিষ্ট প্রোটন থাকার কথা। যেহেতু পরমাণু একটা নিরপেক্ষ, তাহলে 12টা প্রোটনকে মিনিমাইজ করতে 12টি ইলেকট্রন দরকার। তার মানে হচ্ছে একটি মৌল যদি এক্স হয়, তার মধ্যে 12টি প্রোটন থাকবে, 12টি ইলেকট্রন থাকবে।
তাহলে এখন প্রশ্ন হচ্ছে পরমাণুর মধ্যে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত আছে, এই প্রশ্ন যদি আমাদের মনের মধ্যে হয়, এগুলি কি একসাথে আছে না বিচ্ছিন্ন অবস্থায় আছে, দুটি প্রশ্ন। এই 12টা ইলেকট্রন কি এক ঘরের মধ্যে রাখছো, না ইলেকট্রনগুলো অরবিটাল কি একটা ঘর মনে করে বিভিন্ন বিভিন্ন স্থানে রাখা হয়েছে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার যদি আমরা দিতে যাই, তাহলে কিন্তু ইলেকট্রন বিন্যাসের যে নিয়মটা, সেই নিয়মটা কিন্তু আসে, যে আমরা এক ঘরে রাখছি না এটাকে দুইভাবে ভাগ করে রেখেছি। ভাগ করার ক্ষেত্রে যেভাবে রাখা হয়েছে সেটা একটা নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে আমরা যাব। আমরা যদিও নিয়ম কানুন জানি, তারপর আমরা নিয়ম করে যাচ্ছি যে একটি শক্তি স্তরে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে তা 2n² সূত্র দ্বারা বের করা যায়, যেখানে n এর মান 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, আমরা 7 পর্যন্ত যাব, 7-এর পর আমাদের আর অরবিট আসে নাই। তা আমরা যদি এখানে হিসাব করি যে কে শক্তি স্তর, মানে যেখানে পরমাণুর সংখ্যা n এর মান 1, যেখানে সর্বশক্তি স্তর, সেইখানে n এর মান 1 যদি হয় তাহলে 2, পরেরটাতে 8, পরেরটাতে 18, পরেরটা 32। তাহলে মনে রাখবো 1s যদি আমি লিখি তাহলে 1s2 হবে, 2s2 2p লিখি তাহলে এখানে 8টা হবে, পরেরটা 3s যদি লিখি সব মিলে হবে 18টা, আর যদি আমরা লিখি তাহলে 4 হবে। তো এইভাবে আমাদের ইলেকট্রন সংখ্যা কোন শক্তি স্তরে কতগুলো থাকবে সেগুলো আমরা জানলাম। এখন প্রতিটি প্রধান শক্তি স্তর এক বা একাধিক উপস্তর অরবিটাল নিয়ে গঠিত, এদের SPDF এই 4টা অরবিটালই আবিষ্কার হয়েছে। কিন্তু যদি আরো আবিষ্কারের কথা আমরা ভবিষ্যৎবাণী করে রাখছি, F অরবিটালের পরে G অরবিটাল আসবে, আমরা আগেই বলছি। হ্যাঁ, বিজ্ঞান তো আগে ভবিষ্যৎবাণী করতে পারে। ইথা নামে পরিচিত করা হয়েছে। এই সমস্ত অরবিটালে একটি যেমন শক্তির তারতম্য আছে, ঠিক তেমন অন্যদিকে ইলেকট্রন ধারণ ক্ষমতা ভিন্ন। এটাই সবসময় মনে রাখতে হবে যে S অরবিটালে কয়টি ধারণ করবে, P অরবিটালে কয়টি ধারণ করবে এবং D অরবিটালে কয়টি ধারণ করতে পারে, এগুলো আমরা অলরেডি জানি। তারপর আমরা আবার দেখাচ্ছি। এখন একটি ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন কোন উপস্থিতির আগে যাবে তা জানার জন্য আমাদেরকে সূত্র জানতে হবে। সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সময় তার নিজ অরবিটালের শক্তি নিম্নক্রম থেকে উচ্চক্রম প্রবেশ করবে। দেখো এখানে আবহাওয়া নীতি কিন্তু আবার নিয়ে আসছে এখানে, কারণ আবহাওয়ার নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাসটা হয়। সেই ক্ষেত্রে আমরা যদি এইভাবে সাজাই যে প্রথম এটা আমরা দেখাইছি যে 1s, তারপর 2s 2p, তারপরে দেখো একতলায় মানে উপর তলায় 1s আছে, এখানে দুটা আছে, এখানে 3টা হবে, এর বেশি কিন্তু হবে না, এখানে 4টা হবে, এখানে যদি হিসাব করি 5টা হবে। 5টা হওয়ার পরে যেহেতু জি অরবিটালটা আসে নাই, সেই জায়গাটা আমরা জি অরবিটাল লিখি নাই, তারপর এইভাবে আসবে। এখন যদি আমরা এটাকে এইভাবে করি যে প্রথম ইলেকট্রনটা আগে প্রথমে যাবে 1s, আমরা যদি ইলেকট্রন বিন্যাস কখনো করতে যাই তাই এইগুলা আমরা করে নিব, যাতে আমরা কোনোভাবেই যদি একটা অরবিটালের পাশে একটা অরবিটাল উল্টাপাল্টা না হয়, শক্তি নিম্নকম না হলে কিন্তু ইলেকট্রন বিন্যাস হবে না। তবে দেখো পরেরটাই 2s আসবে, তাহলে 1s এর পরে লিখবো 2s, তারপরে ইলেকট্রন যাবে হলো 2p, তারপর 3s। তাহলে এটা আমাদের সিস্টেম 1s 2s 2p 3s। 3s এর পরে হচ্ছে 3p, 3pর পরে কিন্তু দেখো সেখানে কিন্তু 3d হওয়ার কথা ছিল, 3 পরে 3 হওয়ার কথা ছিল, কিন্তু তারপরে 3pর পরে হচ্ছে 4s, 4s এর পরে 3d আসতেছে। দেখো আবহাওয়া নীতি কিন্তু এখানে প্রথম একটা ব্যতিক্রম, যে ব্যতিক্রম হবে 3ps এ না যে 4d তে যাচ্ছে। তারপরে দেখো 4pর পরে 5s, 4pর পরে 4d হওয়ার কথা, সেখানে 4d না হয় 5s এর পরে 4d হচ্ছে। দেখো এইভাবে ইলেকট্রনটা সর্বশক্তি স্তর শেষ করে এইভাবে প্রবেশ করবে। এটা একটা মনে রাখার জন্য সবচেয়ে সুবিধা, এবং এটাই হচ্ছে আবহাওয়া নীতির মেইন থিম। আমরা যদি ওইটাকে যদি সাজাই তাহলে দেখো 1s 2s 2p এভাবে শক্তির ক্রম অনুসারে একটার পর একটা আমরা সাজাইছি, এবং শেষ পর্যন্ত সবচেয়ে সর্বশক্তি স্তর 7s এখানে দেখানো হয়েছে। এখন যদি আমরা অন্যভাবে আসি যে ইলেকট্রন কয়টা সর্বোচ্চ কয়টা থাকতে পারবে, আমার ঘর একটা আছে, সেখানে একটা ঘরে মধ্যে 2 জন থাকতে পারে, একটা ঘরে 6 জন, একজন ঘরে একটা ঘরে 10 জন, একটা ঘরে 14 জন। তাহলে সর্বোচ্চ এইভাবে হিসাব করা হয়েছে। এস অরবিটালে বললেই 2টি ইলেকট্রন, পি অরবিটাল বললে 6টি, ডি অরবিটাল বললে 10টি, আর এফ অরবিটাল বললে 14টি। তার মানে হলো এস অরবিটাল একটা,
পি অরবিটাল 3টা, ডি অরবিটাল 5টা এবং এফ অরবিটাল 7টা। কারণ দুটি বেশি ইলেকট্রন থাকতে পারে না, তার মানে 7 গুণ 14। কম থাকুক কিন্তু বেশি থাকতে পারবে না, এটাই হচ্ছে নিয়ম। তো আমরা দেখি যে আসলে অরবিটাল, আমাদের পি অরবিটাল আমরা আগে বলছিলাম এটা পি এক্স, এটা পি ওয়াই, এটা পি জেড। আমরা যখন হুন্ডের নীতি করব তখন কিন্তু আমাদের এগুলো লিখতে হবে। যদি ডি অরবিটালের নাম আছে সেখানে আমরা দেখি ডি অরবিটাল কয়টা নাম, এস অরবিটাল একটাই, সো একটার কোনো নাম নেই। যেমন ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, জি জেড এক্স, আর জি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর ডি জেড স্কোয়ার। এই 5টি অরবিটাল ডি অরবিটাল। আমরা শুধু ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার এইভাবে হিসাব করে মনে রাখবো। ডি অরবিটাল 5টা এবং এইভাবে 5টা অরবিটালের চিত্র আমরা। স্যার আবার একটু বুঝান তো ডি অরবিটালটা। ডি অরবিটাল হচ্ছে 5টা। একটা ডি এক্স, দেখো ডি এক্স, এক্স এন্ড ওয়াই অক্ষ, জেড অক্ষ, তাই না? মাঝখানে এক্স ওয়াই এর মাঝখানে লোব, হয়তো দেখছো এক্স এন্ড ওয়াই এর মাঝখানে লোব। আমরা যদি ওয়াই জেডে যাই, এক্স এন্ড ওয়াই আছে, দেখো এক্স এন্ড ওয়াই, তাহলে লোবটা কি হবে? ওয়াই আর জেড এর মাঝখানে লোব, দেখো জেড এন্ড ওয়াই এর মাঝখানে লোবটা। তারপরে যদি আমরা জেড এক্স এ যাই, তাহলে লোবটা দেখো হবে এই যে জেড এন্ড এক্স এর মধ্যে লোব, 3 ডাইমেনশন। কারণ এটা তো 2 ডাইমেনশন না, 3 ডাইমেনশন চিন্তা করে দেখো। তারপরে আর এইটা হবে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার হবে, দেখো অক্ষ বরাবর ঢুকে গেছে, দেখো অক্ষের মধ্যে, এক্স এর মধ্যে অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যে কিন্তু লোবটা দেখাচ্ছে। আর জেড স্কয়ারের মধ্যে দেখা যাচ্ছে এই পুরাটা। এখন এই বিজ্ঞানে যে রিং দিয়েছে একটা জি ডেস স্কয়ার, এই রিংটার ব্যাখ্যা আসলে কেউ কখনো দেয়নি, কিন্তু তারা বলছে যে ডি অরবিটালের ইলেকট্রনটা এইভাবে থাকে। যেমন এখানে তো 2টা লোব হলো, এখানেও 2টা লোব, এখানেও দেখো 2 লোব, একটা লোব একটা লোব, ডাম্বেল। তুমি একটাকে পি অরবিটাল মনে করো, পি অরবিটাল একটা ডাম্বেল ছিল, দেখো পি অরবিটাল কিন্তু একটা ডাম্বেল ছিল, যে একটা ডাম্বেল একটা ডাম্বেল, ঠিক এটা কিন্তু 2টা ডাম্বেল আছে। কিন্তু জেড অরবিটাল কেন একটা ডাম্বেল হলো, দেখো একটা ডাম্বেল, আর এটা হচ্ছে গোল। তার মানে এটাও একটা অরবিটালের অংশ, এখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। আমার কথা হচ্ছে অরবিটালের সংজ্ঞা হলো যেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা বেশি তাকে অরবিটাল বলে। তাহলে আমরা যখন এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার যখন অরবিটালের নাম বলি, এই জায়গাগুলিতে সেই ইলেকট্রনটা থাকতে পারে বিধায় সেইভাবে দেখানো হয়েছে। এটা আমরা কখনো কেউ খুলে দেখি নাই এবং আমরা চোখেও দেখি নাই, কিন্তু বিজ্ঞানীদের কনসেপ্টের মধ্যে নিয়ে আসছে, বুঝতে পারছো? যাই হোক, আমরা পরে যাব হলো ওই সেই আগের কথায়, যে ইলেকট্রনটা ধরে নিয়েছিলাম যে 12, তাহলে ইলেকট্রন বিন্যাস কিভাবে হবে। আমরা এখন মোটামুটি নিয়ম কানুন জানলাম যে 12 যদি ইলেকট্রন হয় তাহলে আমাদের 1s অরবিটালে 2টা থাকবে, পরের অরবিটালে আবার 8টা থাকবে, এইভাবে হিসাব করে 12 কোথায় যে হয় আমরা একটু জি স্যার। এখন দেখো আমরা কিন্তু যেহেতু 12 ইলেকট্রন বিন্যাস দেখো আমরা একবারে করে ফেলছি যে 1s এ 2, 2s 2, 2p6, তাহলে এটা হলো 10। তারপর 3s এর 2টা হলে কত হয়? 12। আমরা মৌলের নাম কিন্তু বলছি না, আমরা কিন্তু মৌলের নাম না বলে ইলেকট্রন বিন্যাস করে যাচ্ছি। আমরা পরে নিয়ে আসবো মৌলের নাম, পরে মৌলের নাম নিয়ে আসবো। যদি এটাকে আমরা হুন্ডের নীতি অনুসারে প্রকাশ করাই, দেখো যে এখানে 2s 2s 2p আমরা কয়টা লিখছি? 3টা লিখছি, দেখো এখানে প্রত্যেকের 2টা, আর 3s কয়টা? 2টা। তাহলে আমরা হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করতে পারি এই 12কে। আমাদের কোনটা ভাবে পরীক্ষা দিব আমরা জানি না। যদি হুন্ডের নীতি বলে তাহলে শুধু পি অরবিটালকে 2টা ভাগে ভাগ করব এবং সেখানে 2টা করে ইলেকট্রন দিব। এবং এখানে দেখো যে কটা অরবিটাল আছে, 6টা অরবিটাল আছে, 6 × 12টা। ঠিক আমরা যখন চলে যাই এখন সামনের দিকে, একটি মৌলের কথা চিন্তা করলাম, সে পারমাণবিক সংখ্যা 22। আমি জানি না ওয়াই মৌলটা কি, কিন্তু আমি ইলেকট্রন বিন্যাস আমি করতে পারবো আমার নিয়ম অনুসারে। কারণ এই ইলেকট্রন বিন্যাসটা করলাম হলো ম্যাথমেটিক্যাল অনেক সূত্র ল দিয়ে, কিন্তু মৌলের নাম আমি 22 নম্বর মৌল আমার পুরো পর্যায়সারণীতে দেখাই আছে, এটা কোনো সমস্যা নেই, এতক্ষণ পরে মনে আসছে। ওকে, তাহলে আমরা এখন দেখো সরাসরি লিখতে পারি যে 1s2 2s2 2p6 এই হলো কত? 10।
10 এর পরে 2 হলো 12, 12 পরে পি অরবিটাল কটা থাকবে 6টা, তাহলে 18, 18 পরে এস অরবিটাল কয়টা 2টা, 18 2 20, ডি অরবিটাল কটা থাকবে 2টা। তো কিন্তু ডি অরবিটাল কয়টা আছে, ডি অরবিটাল আছে 5টা, তার মানে 2 অরবিটালে 2টা থাকবে, এটা কিন্তু মনে রাখতে হবে। এক অরবিটালে 2টা না। আমরা যদি এখানে একটু স্যার আসসালামু আলাইকুম। দেখো এখানে হুন্ডের নীতি অনুসারে দেখাচ্ছে, দেখো ডি অরবিট এখানে, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট, যেখানে ডি অরবিট ডি2 লিখে দিলাম, কিন্তু ডি অরবিটাল কয়টা 5টা, আমি কিন্তু 5টা এখানে লিখিনি, মাত্র কয়টা লিখছি 2টা লিখেছি, আরো 3টা কিন্তু ফাঁকা আছে। তার মানে হচ্ছে আমরা ডি অরবিটালে ইলেকট্রন একটা একটা করে দিব। ওই যে বললাম হুন্ডের নীতি হচ্ছে যে প্রথম একটা ইলেকট্রন প্রত্যেকটাতে একটি একটি করে যাবে, তারপরে প্রাপ্যতা অনুসারে আরেকটি ইলেকট্রন যোগ করতে হবে। তাহলে এই পর্যন্ত তো ফিল আপ, তারপরে ডি অরবিটাল শুরু হয়েছে, সেখানে 21 নম্বর এবং 22 নম্বর ইলেকট্রন দুটাই, তো এটা যদি ডি এক্স ওয়াই হয় তো ডি ওয়াই জেড হবে। এরপরে যে অরবিটাল গুলো সবগুলো ফাঁকা আছে, কারণ যেহেতু আমার ইলেকট্রন নাই। স্যার আমরা হুন্ডের নীতি করলে তাহলে 2p আর 3p কে ভাঙাইনি কেন? এটা এটা তো তুমি তো জানোই, আগে থেকে তো জানো টুপি ভাঙানো। সরি, তোমার তো এটা তো ভাঙা শিখে দেখালাম, দেখো আগেটা আরেক ইলেকট্রন যায়, এখানে তোমার ভাঙিয়ে দেখাইলাম, এটা তো করতেই পারি, কিন্তু আমরা তোমাকে হুন্ডে নীতি ধরবো হচ্ছে যে সবসময় ধরবো হচ্ছে লাস্ট অরবিটালটা। তুমি যদি লাস্ট অরবিটাল যে হুন্ডে নীতি দেখাও, যে এই ডি অরবিটাল, আমরা এইটুকু দেখতে চাবো, কারণ এইটুকু কি 18, 18 কি আর্গন, আর্গন কোনো বিক্রিয়া করে নিষ্ক্রিয় গ্যাস, তাহলে আর্গন গ্যাসের তো কোনো কিছু নেই। আমার মৌলের নাম হচ্ছে 22, আমি মৌলের নাম জানি না তো 22, তাহলে এইটুকু 18, 18 পর্যন্ত নিনাট। এখানে ইচ্ছা করলে তুমি ভাঙাতে পারো, এখানে 3টা লিখলা, এখানেও 3টা লিখলা, তাহলে অনেক বড় লাইন হয়ে যাবে। আমার দরকার কি, আমার দরকার হচ্ছে এইটুকু জন্য দরকার। আমি আমরা শুধু লাস্টেরটুকুই ভাঙাবো। হ্যাঁ লাস্টেরটুকু ভাঙাবো, যদি আমি বলি হুন্ডে নীতি অনুসারে দাও, ঠিক আছে। আর যদি এমনি বলি তাহলে প্রথমটা উপরটা দিলে তো হয়ে গেল, তাই না? এটা বুঝতে পারছো না, তাই বলে এটা খুব ভেরি ইম্পর্টেন্ট। যাক, পরে আমার ইয়েস স্যার। আরেকটা ইলেকট্রন চলে আসি, দেখো জেইট। আমি এখন যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারি, কারণ আমার কাছে নিয়ম আছে। হ্যাঁ, কোন ইলেকট্রন করা যাবে, আমি একবার চলে গেলাম 72-এ, দেখি 72 নম্বর ইলেকট্রন কোথায় যায়। দেখো আমি ওইভাবে দিয়ে চলে যাচ্ছি যে 1s এর পরে 2s আসবে, তারপরে 2p আসবে, তারপরে 3s আসবে, তারপরে 3p আসবে, তারপর 4s, 4s 4d। হুন্ডের যে আগেকার যে ছক দেখাইলাম যেভাবে আসছিল 10টা, এখানে 10টা হবে, এখানে p6 হবে, তারপরে এটার পরে এটা আসবে, তারপরে এটা আসবে, 4d আসবে, 4d 10টা থাকবে, তারপর 4 5p আসবে, সেখানে 6টা থাকবে। তারপরে এখানে তুমি ইলেকট্রন বিন্যাস পড়ার পরে এখন এইখানে এসে হিসাব করতেছো যে আমি ইলেকট্রন আসলে কতগুলো দিলাম। এখন হিসাব করে দেখা গেছে এখানে এসে এইটুকু আমরা বলি তোমাদের, আমি একটা হিসাব দেখাই যে 2, তারপর হলো 18, তারপর হলো 36, এইভাবে যদি ইলেকট্রন বিন্যাস থাকে, তাহলে আমরা দেখো দেখো এইটুকু পর্যন্ত আমরা জানি 30, 3d 30, 30 আছে 36, 36 আর 2 হলো 38, 38 আর 10 হলো 48, 48 আর 6 হলো 54, 54 আর 2 হলো 56, 56 আর 14 হলো 70, আর 5d2 দিলাম 72। তাহলে এখানেও আমরা হুন্ডের নীতি এরকম বড় ইলেকট্রনিক বিন্যাসের ক্ষেত্রে যাবে না, এবং এই ইলেকট্রনিক বিন্যাস তো আমরা পরীক্ষা চাইবো না, আমরা 30 পর্যন্তই চাইবো। কিন্তু আমার কথা হচ্ছে যে আমাকে 72 কেন, আমাকে এখন যদি 82ও বলে আমি কিন্তু ইলেকট্রনিক বিন্যাস করতে পারবো, কারণ আমি একটা ছক জানি, আমি হুন্ডের নীতি জানি, কয়টাতে কয়টা ইলেকট্রন থাকতে পারে, গুণ করে আমি যোগ করে দেখবো যে কতগুলো হলো। ঠিক আছে, এখন এত 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 বড় সংখ্যা কি বোর্ড এক্সামে আসতে পারে? না, বোর্ড এক্সামে এগুলো আসবে না, কিন্তু আমি তোমাকে শিখাচ্ছি যে তুমি 72 যদি তোমাকে বলে কেউ ইলেকট্রিক বিন্যাস করতে, তুমি কি পারবা কিনা, সেটা আমার হচ্ছে প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে জি স্যার, শিক্ষাটা পারবো। ইম্পর্টেন্ট, তাই না? পরীক্ষায় কি আসবে সেটা পরের গল্প। হ্যাঁ, পরীক্ষায় যা আসবে আমরা তো জানি, সেটা আমরা বলেই দিব, কিন্তু কথা হচ্ছে তুমি তোমাকে শিখতে হবে যে 72। এখন দেখো এখানেও 3 5d2, আমরা আগে একটা দেখলাম সেখানেও আসছে 3d2। দেখুন এখানে এখন ইলেকট্রন বিন্যাস এটা যা লাস্ট শক্তি স্তরে যা, এই 72 হওয়ার পরেও তার শক্তি স্তরে এই 3d। আমরা যদি এই মৌল দুটাকে পর্যায় সারণীতে দেখাই,
পজিশন কি তোমরা দেখেছো? পজিশন কি দেখেছো? হুম, এটা টার্কিশে আমি গেছিলাম 12-13 সালে, এখান থেকে আমার এটা নিয়ে আসছিলাম আমি। যাই হোক, দেখো এই যে টাইটেনিয়াম হচ্ছে 22, আমরা 22 নম্বর করেছি না? দেখো 22 নম্বর মৌল, 40 নম্বর মৌল, তারপরে এখানে আছে কত 72 নম্বর, দেখছো? দুটি অরবিটালে সর্ববৈশিষ্ট্য ইলেকট্রন সংখ্যা 2, যেটা 22-এর ক্ষেত্রেও হবে, এবং এই এইচএফ যেটা আছে তার ক্ষেত্রেও তাই হয়েছে। তাই এই মৌল দুটিকে একই গ্রুপে রাখা হয়েছে। আমরা যখন পর্যায় সারণী যখন পড়ানো হবে তখন কিন্তু আমরা বলবো যে আসলে এই ইলেকট্রন বিন্যাস দিয়েই কিন্তু পর্যায় সারণী বানানো হয়েছে, বুঝতে পারছো? অতএব সেটা যদি এখন তুমি মনে করো যে এখন এই মুহূর্তে দরকার নাই, কিন্তু আমি জাস্ট দেখানোর জন্য দেখালাম যে আসলে একই ইলেকট্রন বিন্যাস হলে সেই ইলেকট্রন বিন্যাসে একই গ্রুপে মৌল হবে। যাই হোক, আমরা এখন পরে যাই যে ব্যতিক্রম। এই যে নিয়ম যেখানে থাকবে সেখানে ব্যতিক্রম কিছু থাকবেই, সব নিয়মের মধ্যে সবকিছু হতে পারে না। তার মধ্যে দুটি মৌল তোমাকে সবসময় মনে রাখতে হবে, একটা কপার, একটা ক্রোমিয়াম। এবং এই গ্রুপে যে মৌল আছে তোমাকে ভালো করে দেখায়, এই ক্রোমিয়াম, মলিবডেনাম, টাংস্টেন, এইটা। আর কপারের সাথে আছে কপার, সিলভার, গোল্ড, এইটা গোল্ডের মধ্যে পড়েছে। এই কয়টা এই সারির মৌল এবং এই সারির মৌল 24 নম্বর, এটা এই সারির মৌল, এরা নিয়মের ব্যতিক্রম দেখায়। এটার ব্যাখ্যা তারা দিয়েছে, সেই ব্যাখ্যাটা আমরা এখন দেখার চেষ্টা করব কপার এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে। এখানে দেখো কপারের বেলায় আমরা যদি হিসাব করি, দেখো এখানে 4s2 হবে, 3d9 হবে। হিসাব করে দেখো, আমরা যদি আগেকার নিয়ম করি, কিন্তু উল্টা হয়েছে, এখানে 10 হয়ে এখানে 1 হয়েছে। তারপরে ক্রোমিয়ামের ক্ষেত্রে এখানে হওয়া কথা 2 আর এখানে হওয়া কথা 4, কিন্তু হয়েছে এখানে s, এখানে 3d5। এখন তার ব্যাখ্যা তারা দিচ্ছে এইভাবে, ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে কপারের ক্ষেত্রে 4s2 3d থেকে এটা হয়েছে, যেটা আমি কথা বললাম। আবার ক্রোমিয়ামের ক্ষেত্রে এটা হওয়ার কথা ছিল, না হয় এটা হয়েছে। কেন হয়েছে তার ব্যাখ্যা নিচে দিচ্ছে যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি সর্ববস্তুতে ইলেকট্রন অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় থাকে, তখন ওই মৌলের স্থিতিশীলতা বৃদ্ধি পায়। অর্ধপূর্ণ হতে হবে। অর্ধপূর্ণ মনে হচ্ছে কেন বলা হচ্ছে, যে এখানে বলা হচ্ছে যে এখানে ডি অরবিটাল কয়টা, এখানে ডি অরবিটাল 5টা, পূর্ণ হতে কটা লাগবে 10টা, এখন এখানে দিচ্ছে 9টা। এখন এই 10 সবসময় স্থির হবে যখন সে 10 হবে, আর এ 5 যখন স্থিতিশীল হবে তখন হবে 5টা দিতে হবে 5টাতে, আর এখানে দিতে হবে 5 × 10টাতে। তাহলে এখানে একটা ইলেকট্রন বেশি চলে আসলে একটা ইলেকট্রন এখান থেকে সে নিয়ে নেবে, কারণ তোমাকে আমি আগেই বলেছিলাম 3d শক্তি বেশি। তুমি মনে করো তোমার বড় ভাই আছে, তোমার বড় ভাইয়ের শক্তি অবশ্যই বেশি। এখন যদি তুমি মনে করো তুমি কি পারবা তোমার বড় ভাইয়ের সাথে শক্তিতে, পারবা না। পারবা না এই কারণে যে তোমাকে সে কেড়ে নেবে। ঠিক এরকম ভাবেই কপার ক্রোমিয়ামের ক্ষেত্রে ধরে নিতে হবে, যখনই তুমি এখানে 3d9 আসবে আর 3d4 আসবে, তোমাকে একটা সোজা কথা বলে দিই যে 3d9 এবং 3d4 ইলেকট্রন বিন্যাস কোনোদিনই হবে না। তখনই তোমাকে ব্যতিক্রম মনে করতে হবে যে না, এখানটা 10, এখানে 5 করে দিয়ে এখানে পরে একটা করে দিতে হবে, আর এখানে 10 করে দিয়ে এখানে 1 করে দিতে হবে। এই দুটি হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নিয়মের ব্যতিক্রম। যেভাবে পলি বলছিল, হুন বলছিল, যেই যা বলে বলুক কিনা, কিন্তু বাস্তবে এটা থাকে। এবং তার প্রমাণ আমাদের কাছে আছে যে কপার সবচেয়ে বেশি ইলেকট্রন প্রবাহ করে। এই জন্য কপারের তার আমাদের বাড়িতে, সবাই আমরা কপারের তার বাড়িতে ব্যবহার করি। এমন কোনো বাড়িতে নাই যে কপারের তার ব্যবহার করা হয় না, কারণ এই একটি ইলেকট্রনের কারণে। কারণ এই ইলেকট্রনটা কোনো ঝামেলা করে না, সে মুভ করে, কোনো রোধ হয় না। এই জন্য তুমি যদি লোহার মধ্যে কারেন্ট পাস করো, লোহা গরম হয়ে আগুন লেগে যাবে, কিন্তু কপারের মধ্যে কোনোদিনই আগুন লাগবে না। আমার দেওয়ালের মধ্যে দেখো কপার তার লাগানো আছে,
অথচ কপার তার গরম হয়, কারণ সে গুড কন্ডাক্টর। কেন? এই একটা ইলেকট্রন মুভ করতে পারে। এটাই হচ্ছে কপারের ইলেকট্রন বিন্যাসের নিয়ম। আর ক্রোমিয়ামের আবার 6টা ইলেকট্রন থাকে, এখানে 5টা একমুখী, এটা একমুখী। ক্রোমিয়ামের তার দিয়ে আমরা কারেন্ট পাস করতে পারবো না, এবং সবচেয়ে বেশি রোধ ক্রোমিয়ামের। তাহলে এই প্র্যাকটিক্যাল এভিডেন্স থেকে বিজ্ঞানীরা এটাকে সত্য বলে প্রমাণিত করেছে। সো নিয়ম যদি নিয়মে হয়, ব্যতিক্রম হলে কিন্তু তার অনেক কথা, তুমি ব্যতিক্রম হলে কেন, অনেক প্রশ্ন। নিয়ম তো নিয়মই। তো যাক, নিয়মের ব্যতিক্রম হয়েছে কপার ক্রোমিয়াম, এবং ওই গ্রুপে যেসব মৌল আছে সবগুলো। তো আমাদের এই দুটা ইলেকট্রন বিন্যাস সবসময় মনে রাখতে হবে, কপার অ্যান্ড ক্রোমিয়াম। 29 নাম্বার 24 নাম্বার ইলেকট্রন বিন্যাস, এই ক্ষেত্রে সমস্যাটা হয়। তো যাই হোক, এইগুলো আমরা নিয়ম কারণ আমরা সব দেখলাম, এবং এখানে নিয়ম কারণের এই কথাটা মনে রাখতে হবে যে অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায় থাকে ওই মৌল স্থিতিশীল কাঠামো অর্জন করে। সবাই চায় স্থিতিশীল, হ্যাঁ, মৌলও চায় যে আমি ইলেকট্রন বিন্যাস আমার যেভাবেই থাকুক না কেন, আমি যেন ভালো থাকতে পারি, তাই না? এটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নিয়ম, এবং ব্যতিক্রমকে আমরা এইভাবে বুঝাচ্ছি। হ্যাঁ, এটার বেশি আর কিছু স্যার অর্ধপূর্ণ হলে কি তার অধিকার বেশি হয়? অধিকার বেশি হয়। অর্ধপূর্ণ হলে অধিকার বেশি হয়। 5টা ডি অরবিটাল, 5টাতে 5টা থাকবে, 4টা থাকবে, একটা থাকবে না, তা হবে না। তখন এস অরবিটাল থেকে কেড়ে নিচ্ছে, আগে সোজা কথা, শক্তি তার বেশি। বাস এভাবে মনে রাখো। আচ্ছা, তোমাদের ক্ষেত্রে ক্যালসিয়াম 20, টাইটেনিয়াম তোমরা টাইটেনিয়াম হচ্ছে কত 22 এবং 30, তোমার ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করবা যে এই নিয়ম অনুসারে তোমরা করতে পারো কিনা, করে তোমরা নিজেরাই দেখবা। স্যার ব্যতিক্রম কি সহ লেখা লাগবে? হ্যালো, মানে এগুলার ব্যতিক্রম, তারপর সাধারণ যে নিয়মগুলো এগুলো কি লেখা লাগবে না, নাকি জাস্ট শুধু আমরা ইলেকট্রন বিন্যাস গুলো তোমাদেরকে পড়বো? আমরা ইলেকট্রন বিন্যাস দিব, আমি আর তোমাকে কিছু দিব না। নিয়ম কারণ তোমার অন্তরে থাকবে, ঠিক আছে? আমরা কোনোদিন তোমাকে বলবো না নিয়ম করে ইলেকট্রন বিন্যাস করো। আমরা খালি বলবো যে ইলেকট্রন বিন্যাস করে দেখাও, তুমি পারলেই আমরা গুড। এই যে তোমাকে বাড়ির কাজ দিলাম ইলেকট্রন বিন্যাস করতে, 22 টাইটেনিয়াম দিয়েছিলাম আগে, আবার জিঙ্ক 30, তুমি ইলেকট্রন বিন্যাস করে দেখালেই শেষ, আমার কোনো কাজ নেই। কিন্তু নিয়ম কারণ তোমার অন্তরে থাকতে হবে যে এই নিয়মে তুমি ইলেকট্রন বিন্যাসটা করবা, সেটাই এখানে আমরা বলার চেষ্টা করেছি। তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ। এই সকালবেলা প্রেজেন্ট নেবেন না? দিব, এখনই দিব। এখন প্রেজেন্ট দেওয়া তো কোনো ব্যাপার হলো বলো? এই তোমার স্ক্রিনশট নিলে তোমাদেরকে রুল নম্বর 15 পরে আসছো নাকি তুমি? মনে একটু পরে আসছো, 2 জন পরে আসছে। পরে আসো না, পরে আসলে কি আমার ক্লাসে ডিস্টার্ব হয়। এটা তো আসলে এই যে তোমার আসছে নাম বলি, রুল নাম্বার 23, রুল নাম্বার 3, রুল নাম্বার 1, তারপর হচ্ছে রুল নাম্বার 12, 14, নম্বর 2, 8, 2011, 5 এবং 15। ঠিক আছে নুসরাত? জি স্যার। ইয়েস স্যার। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা।